আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরে কি করছেন? ফোনে কথা বলছি তো। বিহান কিছু না বলে আয়াতের হাত থেকে ফোনটা নিয়ে পায়ের কাছে ছুঁড়ে ফেলল। আয়াত কিছু বলতে যাবে তার আগেই বিহান ওর মুখ বন্ধ করে দিল। আবারও আয়াত মেতে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আয়াত। মাত্রই শাওয়ার নিয়ে এসেছে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। বিহান এখনো বিছানায় শুয়েই ছিল। আয়াতের চুলের পানির ঝাপটায় চোখ মেলে তাকালো বিহান। সত্য শাওয়ার নিয়ে আসা স্নিগ্ধ আয়াতের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। বিহান উঠে দাঁড়িয়ে আয়াতের কাছে এসে পিছন থেকে আয়াতের কোমর জড়িয়ে আয়াতের কানে আলতো করে একটা কামড় দিল। আয়াত লজ্জা পেয়ে বলে উঠল, কি করছেন? আবার শুরু করেছেন? কাল রাতে এত কামড়েও বুঝি স্বাদ মেটেনি? জানেন, শাওয়ার নিতে গিয়ে শরীর জ্বলছিল আমার। আপনি না সত্যি একটা জঙ্গলি, এভাবে কেউ কামড়ায়? হঠাৎ বিহানের মুখটা মলিন হয়ে গেল। বিহানের হাত ঢেলা হয়ে এলো। বিহান আস্তে করে আয়াতের কোমর ছেড়ে দিয়ে অপরাধীর সুরে বলে উঠল, সরি। কথাটা বলেই বিহান আয়াতকে ছেড়ে ব্যালকনির দিকে চলে গেল। বিহানকে এভাবে যেতে দেখে আয়াতের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। ও যে ভুল কথা বলে ফেলেছে তা টের পাচ্ছে ও। নিজের উপর চরম রাগ লাগছে ওর। কেন বলতে গেলাম এই কথা? আয়াত দ্রুত ব্যালকনিতে গিয়ে দেখল বিহান উল্টো দিকে দাঁড়িয়ে বাইরের দিকে বিষণ্ণ মনে তাকিয়ে আছে। আয়াত ছুটে গিয়ে পিছন থেকে বিহানকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, আই এম সরি, প্লিজ মাফ করে দিন আমাকে। আমি সত্যি ওইভাবে বলিনি কথাটা। প্লিজ রাগ করে থাকবেন না। চাইলে আমাকে বকাঝকা করুন, তবুও রাগ করে থাকবেন না প্লিজ। বিহান এবার আয়াতের দিকে তাকালো। চোখ দুটো কেমন লাল হয়ে গেছে ওর। আজ প্রথম বিহানের চোখে পানি দেখতে পেল আয়াত। আয়াতের বুকটা আরো কেঁপে উঠল। ও কি ওর বিহানকে এতটা কষ্ট দিয়ে ফেলেছে? বিহান আয়াতের দুই হাত নিচের হাতের মুঠোয় নিয়ে হাতে চুমু খেয়ে বলল, কেঁদো না প্লিজ, তোমার কোনো দোষ নেই। আর তোমার কথায় আমি রাগও করিনি। আসলে আমি তোমার জন্য ভয় পাচ্ছি। আমার ভয় হয় আমার অস্তিত্বের প্রভাব কখনো তোমার উপর না পড়ে। আয়াত, আমি জানি না আমার রক্ত কেমন, আমার জন্মদাতা কেমন, তবে এটা আমি নিশ্চিত যে সে কোনো ভালো মানুষ হবে না। কারণ কোনো ভালো মানুষ এমন কাজ করতে পারে না। কোনো ভালো মানুষ পতিতা পল্লীতে যায় না। সে নিশ্চয়ই কোনো নিকৃষ্ট মানুষ হবে। আর আমার রক্তেও সে নিকৃষ্ট মানুষের রক্ত বইছে। আমার ভয় হয় আমার এই রক্ত কখনো তার রং না দেখালেই হয়। আমিও যেন ওই লোকটার মতো না হয়ে যাই, আর তার প্রভাব যেন তোমার উপর কখনো না পড়ে। তাহলে আমি সহ্য করতে পারবো না, বেঁচে থেকেও মরে যাব। আয়াত পা উঁচু করে বিহানের কপালে চুমু খেয়ে বলল, কখনো না, একদম এসব কথা বলবে না। আপনি কখনো ওই ব্যক্তির মতো হবেন না। আপনি আমার বিহান, আমার দেখা সেরা পুরুষ। তার দ্বারা কখনো কোনো অনৈতিক কাজ হবে না। বিহান আয়াতকে জড়িয়ে ধরে বলল, প্লিজ কখনো এমন হলে আমাকে সামলে নিও, আমাকে ছেড়ে যেও না। দরকার হলে আমাকে বকাঝকা করো, শাস্তি দিও, তবুও ছেড়ে যেও না। আয়াত বিহানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কখনো না, যাই হয়ে যাক না কেন আমি সব সময় আপনার পাশে আছি। বিহান একটা তৃপ্তির হাসি দিল। আয়াত থাকলে আর কিচ্ছু চায় না ওর। আরো এক সপ্তাহ পার হয়ে গেছে। সবাই যার যার জীবনে হাসি খুশি দিন কাটাচ্ছে। আজ সবাই আদিত্যের বাসায় মিলিত হয়েছে। আদিত্যই সবাইকে আসতে বলেছে। সন্ধ্যার সময় সবাই ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। একটু পরে আদিত্য অফিস থেকে ফিরল। দরজায় বেল বাজাতেই প্রতিদিনের মতো নূর হাসি মুখে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই আদিত্য যথারীতি তার অভ্যেস অনুযায়ী প্রশান্তির হাসি দিল। কোনো দিকে না তাকিয়ে নূরকে জড়িয়ে ধরল। নূর বেচারি কিছু বলার সময়ও পেল না। আদিত্য এবার ঠোঁট চোখা করে নূরের গালে চুমু দিতে গেলে নূর চোখের ইশারায় পিছনে তাকাতে বলল। আদিত্য ওইভাবেই সামনে তাকিয়ে দেখল সব কয়টা দাঁত কেলিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। আবির তখন দুষ্টু হেসে বলল, সি সি সি, কি দিনকাল এলো। আজকালকার পোলাপানের লজ্জাসম যেন হোল ছেলে বেছে দিয়ে এসেছে। কেমন মাসুম বাচ্চাদের সামনে চুম্মাচাটি করে বেড়াচ্ছে। এদের জন্যই দেশ আজ রসাতলে চলে যাচ্ছে। আল্লাহ, তুমি এদের হেদায়েত দান করো। নূর তো লজ্জায় মাটির নিচে ডেবে যাচ্ছে। তবে আদিত্য ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল, তো তোকে দেখতে কে বলেছে? আমার বউকে আমি যেখানে খুশি সেখানে আদর করব। তোর কি বে? তুই দেখতে না পারলে চোখ বন্ধ করে রাখ। কথাটা বলেই আদিত্য নূরের গালে ঠুস করে একটা চুমু দিয়ে দিল।
নূর লজ্জায় মরিমরি অবস্থা। বিহান মুখে আঙ্গুল ঢুকিয়ে শীষ বাঁচিয়ে উঠে বলল, জিও মামা, এই না হলে আসল বাপের বেটা। বউরে আদর করুম, তার আবার শুক্রবার শনিবারের কি আছে, তাই না বউ? কথাটা বলে বিহান এক হাতে আয়াতের কাঁধের উপর দিয়ে নিজের সাথে চেপে ধরল। আয়াত চোখ বড় বড় করে বিহানের দিকে তাকালো। বড় ভাইদের সামনে কেমন নির্লজ্জের মতো কাজ করছে। বিহান এবার আবিরের দিকে তাকিয়ে বলল, আর তুই আসল কথাটা ক না। আসল কথা হইল তোর ওসব দেখে পরানটা জইলা যায়, কারণ তুই এসব করতে পারস না, তাই তোর অবস্থা হন ওই অসহায় ব্যক্তির মতো হয়েছে যার সামনে সুস্বাদু খাবার রাখা আছে, তবে খেতে মানা। কথাটা বলেই বিহান হো হো করে হেসে উঠল। বাকিরাও হাসতে লাগলো। আবির অসহায় ভাবে বলে উঠল, হ্যাঁ রে ভাই, ঠিক বলেছিস। আজ কচি বিয়ানের সাথে প্রেম করার ফল পাচ্ছি। এর চেয়ে তো বিদেশি মেয়ের সাথে প্রেম করাই ভালো ছিল। কমসে কম এমন অনাহারে তো থাকতে হতো না। আবিরের কথায় নীলা দাঁত কটমট করে চোখ গরম করে তাকালো আবিরের দিকে। আবির সেটা দেখে মেকি হাসি দিয়ে বলল, ফার্স্ট কিলিং। আমার কচি বিয়ানের মতো কি কেউ হয় নাকি? একটু পরে বিহান আদিত্যের দিকে তাকিয়ে বলল, আরে হঠাৎ ডাকলি যে, কি হয়েছে, কিছু বলবি? আদিত্য সবার সামনে দাঁড়িয়ে বলল, তোদের সবার জন্য একটা গুড নিউজ আছে। সবাই হঠাৎ অতি খুশি হয়ে গেল। আবির আর বিহান এসে আদিত্যকে জড়িয়ে ধরে বলল, ওয়াও ইয়ার, অভিনন্দন অভিনন্দন, অনেক স্ট্রং শুভকামনা। আয়াত আর নীলাও খুশিতে নেচে উঠে নূরকে জড়িয়ে ধরে আসতে। ইয়াহু, ইউ আর সো হ্যাপি। অনেক অনেক অভিনন্দন। আদিত্য আর নূর দুজনেই ভ্যাবাচাকা খেয়ে গেল। এরা কিসের অভিনন্দন দিচ্ছে সেটাই বুঝতে পারছে না ওরা। আদিত্য ভ্রু কুচকে বলল, পুরো কথা না শুনে খুশি হচ্ছিস কেন তোরা? আর এত অভিনন্দন দেওয়ারই বা কি আছে? আবির বলে উঠল, বারে, আমি চাচু হতে যাচ্ছি, আর খুশি হব না? আমার তো খুশিতে সারা বাড়ি জুড়ে নাচতে ইচ্ছা করছে। বিহান বলল, আমি তো দুইটাও মু, শাশু বাবার মামা, আমার তো ডাবল খুশি। আর আমি ফুপি হতে চলেছি। ওয়াও, ভাবতেই কি খুশি লাগছে। আরে আমি তো খালামণি হব। ইস কি মজা। আদিত্য আর নূর যেন তাজ্জব বনে গেল। যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শির ঘুম কামায়। এদের অবস্থাটাও তেমনই হয়েছে। আদিত্য একটু ধমকের সুরে বলল, চুপ কর সবগুলো। পুরো কথা শোনার আগে লাফালাফি শুরু করে দিয়েছে। আরে এমন কিছুই না। আবির বলে উঠল, কেন, তুমিই তো বললে গুড নিউজ। তাই তো তোরা ধেই ধেই করে নাচা শুরু করে দিলি। গুড নিউজ মানে কি শুধু ওটাই নাকি? আরে আমি তো অন্য কিছু বলছিলাম। কি বলছিলে? আসলে আমি আমাদের সবার জন্য কক্সবাজার যাওয়ার প্ল্যান করেছি। সব অ্যারেঞ্জমেন্টও করে ফেলেছি। কাল সকালেই আমরা সবাই প্লেনে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। আদিত্যের কথায় সবাই খুশিতে হৈ হৈ করে নাচতে লাগলো। ডিনার শেষে একটু আগে আদিত্য রুমে এসেছে। ফোনে কারোর সাথে কথা বলছে। তখনই হঠাৎ নূর রুমে এসে দৌড়ে আদিত্যকে পেছন থেকে জড়িয়ে ধরল। আদিত্য মুচকি হেসে ফোন কেটে বিছানার উপর রাখল। তারপর নূরের হাত ধরে ওকে সামনে নিয়ে আসলো। নূর সামনে থেকে আবারও জড়িয়ে ধরে খুশি মনে বলে উঠল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এতগুলো থ্যাংক ইউ। জানো, আমার সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন ছিল সমুদ্র দেখার, সমুদ্রের পানিতে নামার, কিন্তু কখনো যাওয়া হয়নি। স্কুল কলেজ থেকে পিকনিকে গেলেও বাবা আমাকে একা ছাড়তো না, তাই যাওয়াও হতো না। এখন ফাইনালি সমুদ্র দেখতে পারবো। ইস, আমার যে কি খুশি লাগছে। আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে বলে উঠল, আর তোমার এই খুশিটাই তো আমার তৃপ্তি। আমার তো বাবাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, যার জন্য তোমাকে আমি আজ এই খুশিটা দিতে পারলাম। কারণ আগে কখনো গেলে তো আজকের মতো তোমার এই খুশিটা আমি দেখতে পেতাম না। নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ হিরো, ইউ আর বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। আদিত্য মুচকি হেসে বলল, হয়েছে হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। চলো, কাল আবার সকাল সকাল উঠতে হবে, না হলে তুমি যে ঘুম পাগলি, তোমার ঘুমই ভাঙবে না। আরে কি বলো, আমার তো এক্সাইটমেন্টে আজ ঘুমিয়ে আসবে না। কখন সকাল হবে আর আমি কখন যেতে পারবো? আদিত্য নূরের কোমর জড়িয়ে ধরে দুষ্টু হেসে বলল, তাহলে আর শুধু শুধু জেগে থেকে কি হবে? তোমার তো সময় কাটবে না, তাই না? তার চেয়ে বরং কিছু কাজ করা যাক, এতে তোমার সময়ও কেটে যাবে। কি বলো? কথাটা বলে আদিত্য চোখ টিপ মারল। নূর আদিত্যের মনোভাব বুঝতে পেরে মুখ দিয়ে মিছিমিছি হাই তুলে বলল, যে বলো না, আমার তো ঘুমে চোখ ভেঙে আসছে, তাই তাজ ঘুমিয়ে পড়ি। নূর তাড়াতাড়ি করে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আদিত্য হেসে দিয়ে বেডে এসে নূরকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল।
পরদিন সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে এসে যথা সময়ে ওরা প্লেনে উঠে পড়ল। নূরের এক্সাইটমেন্টে হাত পা কাঁপাকাঁপি করছে। এই প্রথম ও প্লেনে চড়েছে। সব কিছুই অতি আনন্দিত লাগছে ওর কাছে। এক অভূতপূর্ব অনুভূতি হচ্ছে। আদিত্য নূরের হাত ধরে ওদের সিটে এসে জানালার পাশের সিটে নূরকে বসিয়ে দিয়ে নিজেও ওর পাশের সিটে বসলো। তারপর নূরের সিট বেল্ট লাগিয়ে দিল। একটু পরেই প্লেন টেক অফ করতে শুরু করলো। নূরের এবার কেমন যেন ভয় লাগতে শুরু করলো। মনে হচ্ছে ও বোধহয় প্লেন থেকে পড়ে যাচ্ছে। নূর ভয়ে আদিত্যের বাহু খামছে ধরল। আদিত্য তাড়াতাড়ি করে নূরকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল, ভয় নেই অ্যাঞ্জেল, আমি আছি না, কিছু হবে না, রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ। কিছুক্ষণের মধ্যেই প্লেন পুরোপুরি টেক অফ করে সোজা হয়ে গেল। নূর এবার একটু শান্ত হয়ে এলো। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে বলল, দেখো সব ঠিক হয়ে গেছে, জানালার বাইরে তাকিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আদিত্যের কথায় নূর এবার ধীরে ধীরে মাথা তুলে জানালার বাইরে তাকালো। বাইরের দিকে তাকিয়ে সত্যিই নূর মুগ্ধ হয়ে গেল। উপর থেকে নিচের সবকিছু কত ছোট ছোট লাগছে। ছোট ছোট ঘরবাড়ি, গাছগাছালি, নদী নালা সবই দেখা যাচ্ছে। জানালার পাশ দিয়ে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা দেখা যাচ্ছে। সবকিছু অপূর্ব, অতুলনীয় লাগছে। নূরের ইচ্ছে করছে হাত বাড়িয়ে মেঘগুলো ছুঁতে, তবে আফসোস এখন এটা সম্ভব না। তাই মুগ্ধ নয়নে তাকিয়ে সবকিছু উপভোগ করছে। আর আদিত্য তার অ্যাঞ্জেলের মুগ্ধতা দেখে মুগ্ধ হচ্ছে। যথা সময়ে প্লেন কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করলে সবাই একে একে নেমে এলো। প্লেন থেকে নেমে ওরা এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়ালো। আদিত্য আগে থেকেই গাড়ি বুক করে রেখেছিল, তাই ওদের জন্য আগে থেকেই এয়ারপোর্টের বাইরে গাড়ি অপেক্ষা করছিল। আদিত্য ড্রাইভারকে ফোন করতেই একটু পরে একটা ব্ল্যাক হাইস আর ওদের সামনে এসে থামলো। সবাই যার যার মতো গাড়িতে উঠে বসলো। আদিত্য ড্রাইভারকে প্রথমে ওদের বুক করা রিসোর্টে নিয়ে যেতে বলল। গাড়ি চলছে আপন গতিতে। নূর জানালার বাইরে তাকিয়ে দুই পাশের সারিবদ্ধ সবুজ গাছগাছালি দেখছে। নূর যতই দেখছে ততই মুগ্ধ। আদিত্য কলাতলি বিচের কাছে একটা নামি দামি রিসোর্ট বুক করেছে। গাড়ি সেদিকেই যাচ্ছে। গাড়ির ভিতর থেকেই বড় বড় নারিকেল গাছের সারি আর সমুদ্র দেখা যাচ্ছে। নূরের যেন আর তর সইছে না, কখনো ওই সমুদ্রের পানিতে নামতে পারবে। কিছুক্ষণ পরেই ওরা রিসোর্টে চলে এলো। রিসোর্টে এসে আদিত্য রিসেপশন থেকে চাবি নিয়ে সবাইকে যার যার রুমের চাবি দিয়ে দিল। আদিত্য দুটি হানিমুন সুইট বুক করেছে, একটা ওর আর নূরের, আর একটা বিহান আর আয়াতের জন্য। আর দুটো আলাদা রুম বুক করেছে আবির আর নীলার জন্য। আদিত্য সবাইকে ওদের চাবি দিয়ে বলল, আপাতত আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেব, তারপর আবার বের হব। সবাই খুশি খুশি রাজি হলেও আবির মুখ ফুলিয়ে রেখেছে। সেটা দেখে আদিত্য বলে উঠল, কি রে, তোর আবার কি হলো? এভাবে বাংলার পাঁচের মতো মুখ বানিয়ে রেখেছিস কেন? আবির করুণ সুরে বলল, ভাইয়া এটা কেমন কথা? মানে তোমরা দুজন যার যার পার্টনার নিয়ে একসাথে থাকবে, আর আমার বেলায় এমন অনিবিচার কেন? যাও, খেলবো না আমি। না মানে বলছিলাম যে নীলা বেচারি একা একা তো ভয় পাবে, তাই না? তাই বলছিলাম যে আমরা একই রুমে থাকি না। নীলা ভ্রু কুচকে বলে উঠল, ও হ্যালো, আপনাকে কে বললো আমি ভয় পাবো? আমি মোটেও ভয় পাই না, আমি একাই থাকতে পারবো। আবির দাঁতে দাঁত চেপে বলল, তুমি চুপ থাকো না, তুমি হলে ছোট মানুষ, তুমি কিছু বোঝো না। আদিত্য বলে উঠল, ওই বুদ্ধিমান, নিজের ফালতু আইডিয়া তোর কাছেই রাখ। শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়ার মতো বোকা আমি না। এখন ড্রামা বন্ধ করে নিজের রুমে যা। বেচারা আবির অগত্যাই মলিন মুখে নিজের রুমের দিকে এগুলো। বাকিরাও যার যার রুমে গেল। বিহান আর আয়াত ওদের রুমে ঢুকতে বিহান বেডের উপর ঠাস করে চিত হয়ে শুয়ে পড়ল। আয়াত বিহানের কাছে এগিয়ে এসে বলল, এ কি, আপনি এখন শুলেন কেন? ভাইয়া কি বললো শুনেননি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন, আবার বের হতে হবে। বিহান হঠাৎ আয়াতের হাত ধরে টান দিয়ে নিজের বুকের উপর ফেলে দিল। আয়াত চমকে উঠে বলল, আরে কি করছেন, ছাড়ুন, ফ্রেশ হতে হবে তো। বিহান আয়াতের গলায় মুখ ডুবিয়ে নেশালো কণ্ঠে বলল, স্যার না, বাইরে যাওয়া, ওদের যেতে দাও। আমার তো রুমেই ভালো লাগছে। আমরা আজকে রুমেই থাকি না, শুধু তুমি আর আমি, আর কেউ না। ভেবে দেখো কত মজা হবে। আয়াত বলে উঠল, আই না, একদম না। দেখুন, একদম এসব চিন্তা ভাবনা করবেন না। আমি কিন্তু বেড়াতে এসেছি, সমুদ্র দেখতে এসেছি, রুমে ঢুকে বসে থাকতে আসিনি। এমন করলে কিন্তু আমি কথা বলবো না, প্লিজ উঠুন না। ওকে বাবা, উঠছি। তোমাদের না ভালো জিনিসের কদর নেই। কত সুন্দর একটা অফার দিলাম, তাও কান্দে। নিজে জামাইয়ের চাইতে আজ ওই সমুদ্রই বড় হয়ে গেল।
কি আছে ওই সমুদ্রে? খালি পানি আর পানি। এটা কোনো দেখার জিনিস হলো? সে আপনি বুঝবেন না, তাড়াতাড়ি যান, ফ্রেশ হয়ে নিন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। কথাটা বলে বিহান গাল ফুলিয়ে টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আয়াত মুচকি হেসে উঠে গিয়ে লাগেজ খুলে দুজনের জামা কাপড় বের করলো। আদিত্যরাও ওদের রুমে ঢুকলো। নূর রুমে ঢুকে হা হয়ে গেল। রুমটা খুবই সুন্দর, হয়তো রিসোর্টের সবচেয়ে বেস্ট রুম এটা। জানালা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। নূর দ্রুত গিয়ে জানালা খুলে দিতেই ঠান্ডা দমকা হাওয়া এসে নূরের মুখে লাগলো। নূর আবেশে চোখ বন্ধ করে নিল। শরীরটা যেন শীতল হয়ে গেল ওর। আদিত্য মুচকি হেসে নূরের কাছে এসে পিছন থেকে 2 হাতে নূরের কোমর জড়িয়ে কাঁধে থুতনি রেখে বলল, রুমটা পছন্দ হয়েছে আমার অ্যাঞ্জেলের। নূর আদিত্যের কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, শুধু পছন্দ না, অনেক অনেক পছন্দ হয়েছে। আমার তো আর তরই সইছে না। আমরা কখন সমুদ্রে যাব বলো না? যাবো, একটু পেশেন্স রাখো, আগে ফ্রেশ হবে, চলো। নূর মাথা ঝাঁকিয়ে কাপড় চোপড় নিয়ে ফ্রেশ হতে গেল। কিছুক্ষণ পর সবাই আবার নিচে নেমে এলো। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষে বিচের দিকে গেল। বিচে আসতেই নূরের খুশি আর দেখে কে। সমুদ্রের সৌন্দর্যে বিমোহিত হয়ে গেল নূর। সমুদ্রের পানিতে পা ডুবাতেই নূরের সারা শরীর যেন শিরশির করে উঠল। আনন্দ চিত্তে নেচে উঠল মনটা। আবির তো এসেই নেমে পড়েছে পানিতে। বিহান দুষ্টু হেসে বলল, পানিতে যেন মইত্যা দিস না, তোর তো বর্ষা নাই। বিহানের কথাই আবির তেড়ে এলো বিহানের দিকে, আর বিহান দৌড়তে লাগলো। আবির একসময় বিহানকে ধরে পানির ভিতর ঠেসে ধরে বলল, হারামি, আমি মতি না, তাহলে তুই এখন সেটা খা। ওদের কাণ্ড দেখে সবাই হাসছে। একটু পরে আবির আর বিহান দুজনেই পানিতে মাস্তি শুরু করে দিল। দুজন একসাথে পানির ভিতর নাচতে নাচতে গান গাইছে। আজ ব্লু है पानी 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 और दिन भी सानी 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 आ जाओ ऑन द बीच यारो फोटो मेरी खींच फूटे किस्मत होगी तेरी अगर तूने ही बात ना मानी ओहो ओहो। আয়াত আর নীলাও হাঁটু পানিতে নেমে পানি ছিটি ছিটি করছে। ওদের পানিতে মাস্তি করতে দেখে নূরেরও পানিতে নামতে ইচ্ছে করছে, কিন্তু আদিত্য ওর হাত ধরে রেখেছে দেখে ও পারছে না। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, হাত ছাড়ো না, আমি না পানিতে নামবো। আদিত্য বলে উঠল, না, এখানে নামা যাবে না। দেখছো না আশেপাশে কত মানুষ। সাদমান শাহরিয়ার আদিত্যর স্ত্রী এভাবে সবার সামনে ভেজা শরীরে থাকবে, সেটা কখনোই সম্ভব না। আদিত্যের কথায় নূরের মনটাই খারাপ হয়ে গেল। সমুদ্রে এসে যদি পানিতেই না নামলো তাহলে আসার কি মানে হলো? নূর অভিমানী সুরে বলল, ঠিক আছে, তাহলে আর এখানে থেকে কি লাভ, চলো রিসোর্টে ফিরে যাই। ঠিক আছে চলো। আদিত্য নূরের হাত ধরে হাঁটা শুরু করলো। নূর আবারও অবাক হয়ে গেল। ও তো ভেবেছিল ওর মন খারাপ দেখে আদিত্য রাজি হয়ে যাবে, কিন্তু সে তো ওর মন খারাপকে নির্দ্বিধায় উপেক্ষা করে দিল। নূরের এবার কান্না পাচ্ছে, ইচ্ছে করছে এখান থেকে ছুটে চলে যেতে, কিন্তু মানুষজনের সামনে এভাবে সিন ক্রিয়েট করা যাবে না। তাই নূর ওভাবেই অভিমান করে আদিত্যের সাথে যেতে লাগলো। একটু পর নূর দেখলো আদিত্য রিসোর্টের দিকে না, অন্য দিকে যাচ্ছে। নূর সেটা দেখে একটু ভুরু কুচকালো, তবে অভিমানের কারণে কিছু বলল না। আজ সে কথাই বলবে না আদিত্যের সাথে। মনে মনে পণ করে নিয়েছে। এভাবে বীজ দিয়ে হাঁটতে হাঁটতে ওরা অনেক দূরে চলে এসেছে। এদিকে তেমন কোনো লোকজন দেখা যাচ্ছে না। জায়গাটাও খুব সুন্দর, মানুষের কোলাহল না থাকায় এদিকটা অনেক মনোরম আর নিরিবিলি। নূর মুগ্ধ হয়ে দেখতে লাগলো। তখনই আদিত্য বলে উঠল, নামবে পানিতে? নূর অবাক হয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল, কিন্তু তুমি তো বললে নামতে পারবো না। আদিত্য মুচকি হেসে বলল, আমি বলেছিলাম ওখানে নামা যাবে না, তার মানে এই না যে আমি আমার অ্যাঞ্জেলের ইচ্ছে পূরণ করব না। ওখানে মানুষ ছিল তাই নামতে দেয়নি, তবে এখানে কেউ নেই। এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে জনসাধারণের আসার পারমিশন নেই। তবে আমি এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে পারমিশন নিয়েছি। আর তুমি তো জানোই তোমার হাজবেন্ডকে মানা করার ক্ষমতা কারণ নেই। নূর খুশিতে আত্মহারা হয়ে গেল। ফট করে আদিত্যের গালে চুমু খেয়ে বলল, থ্যাংক ইউ, ইউ আর দ্য বেস্ট। আদিত্য তৃপ্তির হাসি দিয়ে প্যান্টের নিচের অংশ গুটিয়ে নিল। তারপর নূরের হাত ধরে ধীরে ধীরে পানিতে নামলো। নূর তো পানিতে নেমে বাচ্চাদের মতো লাফাতে শুরু করে দিল। হাঁটু পানিতে নেমে হাত দিয়ে পানি ছিটাছিটি করছে। নূর দুষ্টুমি করে 2 হাতে পানি নিয়ে আদিত্যের দিকে ছুঁড়ে মারল। আদিত্য মুখের ওপর হাত দিয়ে বলল, কি করছে অ্যাঞ্জেল?
নূর আদিত্যের কথায় পাত্তা না দিয়ে আরো বেশি করে পানি মারতে লাগলো। তাই এবার আদিত্যও নূরকে পানি মারতে শুরু করলো। নূর আদিত্যের সাথে পেরে না উঠে এবার পানির ভিতর হাত দিয়ে একদলা বালি তুলে নিয়ে আদিত্যের গায়ে ছুঁড়ে মারল। আদিত্য থেমে গিয়ে একবার নিচের গায়ের দিকে আর একবার নূরের দিকে তাকালো। নূর জিভ দেখিয়ে বলল, এখন কেমন লাগে? আমার সাথে পাঙ্গা নিলে এমনই হবে। তবে রে দুষ্টু, দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলে আদিত্য নূরের দিকে তেড়ে আসতে লাগলো, আর নূর তা দেখে হাসতে হাসতে পানির ভিতর দৌড়তে লাগলো। আদিত্য হাসি মুখে নূরের পিছনে দৌড়চ্ছে। একসময় নূরের কাছে এসে ওকে ধরে ফেলল। দুই হাতে পিছন থেকে নূরের কোমর জড়িয়ে ধরে উঁচু করে গোল গোল করে ঘোরাতে লাগলো, আর নূর খিলখিল করে হাসতে লাগলো। এরপর আদিত্য নূরকে পাজা কোলে নিয়ে আরো গভীর পানিতে এগিয়ে গেল। বুক সমান পানিতে এসে আদিত্য নূরের দুই পা নিজের কোমরের সাথে পেঁচিয়ে নূরকে কোলে বসিয়ে নিল। নূরের চোখের দিকে তাকিয়ে বলল, আর ইউ রেডি? নূর মাথা নিচু করে হালকা ঝাঁকালো, মানে সে রেডি। আদিত্য মুচকি হেসে নূরের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে নূরকে নিয়ে পানিতে ডুব দিল। হেমন্তের আগমন ঘটেছে। বাতাসের আনাগোনায় শীতল ভাব শুরু হয়েছে। মেঘলা মেঘলা দিন, মাঝে মধ্যে বৃষ্টি রোদের উকিঝুঁকি, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি। ভোরের দিকে হালকা ঠান্ডা হলেও দুপুরের তপ্ত রোদে ঘেমে একাকার। এমন মৌসুমেই যেন ভ্রমরের আসল স্বাদ পাওয়া যায়। গতকাল ওরা সবাই অনেক মজা করেছে। কলাতুলি বিচের পর সুগন্ধা বিচও ঘুরেছে ওরা। ছেলেরা 3 জন স্পিডবোট আর ঘোড়ায় সওয়ারি করেছে, আর মেয়েরা পাশের মার্কেটে গিয়ে হরেক রকম কেনাকাটা করেছে। আরও অনেক মাস্তি করেছে সবাই। আজ এসেছে ইনানি বিচ। সবাই সকাল সকালই রেডি হয়ে নাস্তা করে এখানে এসে পৌঁছিয়েছে। ওরা একটা লোকাল জিপ ভাড়া করে এসেছে। এখানকার পরিবেশটা অনেক মনোমুগ্ধকর। সবার মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে। স্পেশালি নূরের কাছে আরো বেশি ভালো লাগছে। আদিত্য আর নূর হাত ধরে বালুর নরম বিছানায় হাঁটছে। সমুদ্রের ঠান্ডা বাতাসে মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। আজ আকাশটা মেঘলা হওয়ায় পরিবেশটা আরো বেশি অপূর্ব হয়ে উঠেছে। সামনেই আকাশ চুম্বি হয়ে দাঁড়িয়ে আছে সারি সারি ঝাউবন আর নারিকেল গাছ। তার নিচ দিয়ে কত শুকনো নারিকেল পড়ে আছে। সামনেই বিশাল সমুদ্রের নীল জলরাশির শো শো গর্জনে অতুলনীয় অনুভূতি হচ্ছে। আবির নারিকেল গাছ থেকে বিহানের দিকে তাকিয়ে বলল,